ক্লাসটা অ্যাকচুয়ালি কালকে নেওয়ার কথা ছিল, তো কালকে আমি নিতে পারিনি, অসুবিধা ছিল, তো রবিবারে এক্সট্রা করা দিও কাল। তো এই যে টপিকটা আছে, এই টপিকটা অ্যাকচুয়ালি 2 দিন রাখছিলাম আমি, হ্যাঁ, কারণ আমি জানি এটা বড় টপিক আছে, শেষ করতে একটু সময় লাগে। অ্যাক্টিভিটি কম্পোনেন্ট অফ রিসোর্স ইউটিলাইজেশন, লাম্বারিং, ডেয়ারি ফার্মিং, ফিশিং, মাইনিং, আজকে এত দূর পর্যন্ত পড়বো। তবে মাইনিং এর পুরোটা কমপ্লিট হয়নি, একটু কিছু কিছু বাকি আছে। আর কালকে পাওয়ার জেনারেশন, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা পড়ে নেবো, তাহলে শেষ হয়ে যাবে। তারপরের দিন তারপরের দিন হচ্ছে মডেল অফ ইকোনমিক সিস্টেম, ছোট টপিক আছে। মডেল অফ ইকোনমিক সিস্টেমের সাথে এই পরের টপিকটা পড়া দিতে পারি পরের দিন, ঠিক আছে। আর র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইকোনমিক, এটা তো একটা খালি জাস্ট একটা পেজের নোট হবে। ডাব্লিউটিও আর ইন্টারন্যাশনাল ট্রেড, এখান থেকে অনেকগুলো নোট হবে, ঠিক আছে। ইকোনমিক ডিসপারিটি, এগুলা সোজা জিনিস। তার মানে এরপরে আর একটা টপিক, এক দুটা টপিক খালি ইম্পর্টেন্ট আছে। তো আজকে শুরু করি, আজকে শুরু করবো আমরা লাম্বারিং দিয়ে, কাষ্ঠ শিল্প দিয়ে, ঠিক আছে। তো এগুলো অ্যাকচুয়ালি মুখস্থর জিনিস আছে, বেশিরভাগ মুখস্থ রাখতে হবে, এই হলো, আর কিছু নাই। তো লাম্বারিং মানে কি? লাম্বারিং এর বাংলা শব্দ হচ্ছে কাষ্ঠ শিল্প, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি এটা ফরেস্টে, হ্যাঁ, যেহেতু ফরেস্ট রিলেটেড, তো ফরেস্ট কোথায় কি পাওয়া যায় সেটাই মুখস্থ করতে হবে। কান্ট্রি ওয়াইজ যদি দেখি, টপ টপ 5 পর্যন্ত পড়লেই হয়ে যায় মনে হয়। টপ 10 দিয়েছিলাম, পরে আমি টপ 5 করে দিলাম। তো প্রথমে আছে রাশিয়া, অর্থাৎ রাশিয়াতে সব থেকে বেশি ফরেস্ট আছে কান্ট্রি ওয়াইজ যদি আমরা দেখতে যাই। তারপরে আছে ব্রাজিল, 3 নম্বরে আছে কানাডা, ঠিক আছে। চতুর্থ হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে চায়না। এবার যদি আমাদের স্টেট ওয়াইজ দেখি, অর্থাৎ ভারতবর্ষের স্টেট ওয়াইজকে এখানে দুভাবে দেখতে হয়, একটা হচ্ছে এরিয়া ওয়াইজ, একটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ। তো এরিয়া ওয়াইজ যদি দেখি, অর্থাৎ আয়তনের ভিত্তিতে, তাহলে সব থেকে বেশি মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, মহারাষ্ট্র। আর পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু মিজোরাম প্রধান। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পার্সেন্টেজ ওয়াইজ কোনটা আর এরিয়া ওয়াইজ কোনটা। তো মিজোরাম 1 নম্বর, তারপরে অরুণাচল প্রদেশ এখানেও 2, এখানে 2, মেঘালয় 3 নম্বর আছে, মণিপুর, নাগাল্যান্ড, ঠিক আছে। তো 5টা করে লিস্ট আছে। এবার আমরা দেখবো কন্টিনেন্ট ওয়াইজ, যদি মহাদেশ ওয়াইজ দেখি, তাহলে কোথায় কি আছে, ঠিক আছে। তো ইউরোপে হচ্ছে অ্যাকচুয়ালি সব থেকে বেশি রয়েছে, তারপরে আছে সাউথ আমেরিকা, যেখানে রয়েছে ব্রাজিলের সেলভা। নর্থ আমেরিকায়, আফ্রিকা, এশিয়া হচ্ছে 4 নম্বর র্যাঙ্ক। আর লাস্টে হচ্ছে ওशिয়ানিয়া, 6 নম্বর র্যাঙ্ক, ঠিক আছে। তো এগুলো তো ডেটা দেখেই যাচ্ছি আমি, কি বলবো, এগুলো মুখস্থ করতে হবে, খালি মনে রাখতে হবে। এবার যেটা আছে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এবং এটা পরে যখন আমরা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি পড়বো, ওখানে একটা টার্ম আছে বায়োম, সেই বায়োমের সঙ্গে কিন্তু এটা জড়িত, ঠিক আছে। তো এটা বুঝলে বায়োমটা বুঝতে সুবিধা হবে, বা অর্ধেক পড়া এখানে হয়ে যাবে বায়োমের। তো অরণ্য 2 প্রকারের হয়, একটা হচ্ছে উষ্ণমণ্ডলের অরণ্য, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলের অরণ্য। উষ্ণমণ্ডল মানে যে নিরক্ষরেখার আশেপাশে যে অঞ্চলগুলো সেগুলো, আর তারপরে যেগুলো 63.5 ডিগ্রির আশেপাশে, সেগুলো হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলের অরণ্য। উষ্ণমণ্ডলের অরণ্য মেইনলি এক প্রকার হচ্ছে নিরক্ষীয় চিরসবুজ, ক্রান্তীয় পর্ণমোচী, ম্যানগ্রোভ। আর 4 নম্বর হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি, ঠিক আছে। এই ক্রান্তীয় তৃণভূমি থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। তারপরে আছে ভূমধ্যসাগরীয়, এই নাতিশীতোষ্ণ মধ্যে আছে ভূমধ্যসাগরীয় চিরসবুজ অরণ্য। তারপর হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলের মিশ্র অরণ্য, শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় অরণ্য, ঠিক আছে। আর লাস্টে আছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, যেমন এখানে ক্রান্তীয় তৃণভূমি আছে, ঠিক এখানে আছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। এই তৃণভূমিগুলো থেকে কিন্তু কোশ্চেন বেশি আসে। তো এগুলো থেকে আমরা কি পড়বো অ্যাকচুয়ালি? এক তো পড়তে হবে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত, এটা এমনি বেসিক কনসেপ্টেই পারা যাবে সবাই, এটা না পড়লেও হয়। কিন্তু মেইন যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি কি গাছ দেখা যায়, আর হচ্ছে তার মেইন বৈশিষ্ট্যগুলো কি। তো গাছ যেমন এখানে আয়রন উড দেখা যায়, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য আমরা সবাই জানি যে এমন একটা অরণ্য যেখানে সারা বছর প্রায় বৃষ্টিপাত হয়। আর এটা নিরক্ষরেখার আশেপাশের যে অঞ্চলগুলো, সেখানে কিন্তু এই অঞ্চলগুলো পড়ে, যেমন ব্রাজিল। তো রোজউড, মেহগিনি, রবার, ঠিক আছে। তারপরে হচ্ছে আবলু, সেগুন, ব্রাজিল নাট, এরকম কয়েকটা আছে। তার মধ্যে যে টাগুয়া নামক একটা আছে, যেটা থেকে বোতাম তৈরি হয়, এটা কোশ্চেন অনেক সময় আসে, ওই জন্য দিয়ে দিচ্ছি আমি। তো এই গাছগুলো অ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে হবে, এটাই হলো ব্যাপার, যে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের কি কি গাছ পাওয়া যায়। তো এই হলো গাছগুলো, এগুলো মনে রাখতে হবে। তারপর এর বৈশিষ্ট্যগুলো কি? চিরসবুজ, কারণ এখানে প্রতিদিন বৃষ্টিপাত হয়, আর যে জায়গায় বৃষ্টিপাত হবে সেখানকার গাছ তো চিরসবুজ হবেই। শক্ত কাঠ হয়, কাঠগুলো খুব শক্ত, যেহেতু টেম্পারেচার আর বৃষ্টিপাত দুটাই বেশি। উচ্চতার ভিত্তিতে স্তরবিন্যাস থাকে, অর্থাৎ এখানে 4 ধরনের লেয়ার থাকে, ছোট একদম তৃণ, ছোট ছোট গাছ, তারপরে একটু মাঝারি গাছ, তারপরে বড় গাছ, আর একটা হচ্ছে আরো সবার থেকে বড় গাছ। তো 4 ধরনের লেয়ার থাকে। এই 4 ধরনের লেয়ার থাকার কারণে সূর্যটা উপর থেকে নিচের দিকে কিন্তু প্রবেশ করতে পারে না। আর এই জন্য এখানে
অন্ধকারময় একটা পরিবেশ তৈরি হয়, যেটাকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। এই জন্য এটাকে বলা হয় চিরগোধূলি অঞ্চল, যেটা চাঁদোয়ার সৃষ্টি করে। চাঁদোয়া মানে যে উপর থেকে ঢেকে রাখে আর কি। বর্ষ বলয়ের অনুপস্থিতি মানে এখানে বর্ষ চেঞ্জ হয় এরকম কোনো ব্যাপার না, একই রকম সারা বছর কন্টিনিউয়াস চলতে থাকে। পরগাছা আর আরোহী উদ্ভিদ প্রাধান্য, অর্থাৎ কিছু কিছু একটা গাছের মধ্যে আরো গাছ, এগুলো কিন্তু এখানে দেখা। তো কিছু কিছু জিনিস জানা আছে এখান থেকে, কিন্তু কোশ্চেন আসে মেইনলি বৈশিষ্ট্যগুলো থেকে, আর হচ্ছে কোন গাছ কোথায় পাওয়া যায়। তারপরে আছে ক্রান্তীয় পর্ণমোচী। ক্রান্তীয় মানে ক্রান্তীয় অঞ্চলে যেটা দেখা যায় 10 থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে উভয় গোলার্ধে। আর পর্ণমোচী এই জন্য বলেছে কারণ এরা একটা নির্দিষ্ট ঋতুতে পাতা ঝরিয়ে দেয়। কোন সময় পাতা ঝরায়? শুষ্ক শীতকালে, অর্থাৎ যে সময়টা শীত শুষ্ক ঋতু থাকে, জলের অভাব হয়, সেই সময় কিন্তু পাতা ঝরিয়ে দেয়। শাল, সেগুন, পলাশ, মহুয়া, চন্দন, আম, বট, অশ্বত্থ, আমাদের চারপাশে আমরা যা গাছ দেখি সবগুলো কিন্তু এর মধ্যে পড়বে, কারণ আমরা নিজেরাই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের মধ্যে বসবাস করছি। তারপরে আছে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ মানে আমরা প্রত্যেকে জানি ম্যানগ্রোভ হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে বনভূমি দেখা যায় সেটা। তো নিরক্ষরেখার 25 থেকে 25 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে উপকূলীয় অঞ্চলে এরা মূলত লক্ষ্য করা যায়। সুন্দরী, গরান, গেওয়া, গর্জন, হেতাল, হোগলা, গোলাপাতা, কেয়া, এরকম কয়েকটা গাছ রয়েছে। আর এদের মধ্যে শ্বাসমূল দেখা যায়। হ্যাঁ, শ্বাসমূল মানে শ্বাসমূল ঠেসমূল এটা তো জানাই আছে, খালি মনে রাখতে হবে শ্বাসমূল, ঠেসমূল, অধিমূল, জরায়ুজ, অঙ্কুরোদ্গম, অর্থাৎ ওই যে গাছে থাকা অবস্থায় অঙ্কুর বেরিয়ে যাবে ফলের। তো এই কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ। এবং পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বনভূমি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে, যার নাম হচ্ছে কি কি নাম? সুন্দরবন। ঠিক আছে, তো ওই ডেটাটা আমি এখানে দিইনি, কারণ ওটা আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়বো, তো এখানে অ্যাড করিনি। আমি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বো, আর সবাই মোটামুটি জানি যে সুন্দরবনেই আছে। ম্যানগ্রোভ অরণ্য আবার আমরা পড়বো ভারতের সাপেক্ষে, আর ম্যানগ্রোভ অরণ্য থেকে ভারতের সাপেক্ষে কোশ্চেন দেয়, সেটা ইন্ডিয়ান জিওগ্রাফি করবো। এটা যেহেতু ইকোনমিক জিওগ্রাফি ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে পড়ছি, সুতরাং এখানে ওয়ার্ল্ডের ডেটাগুলোকে বেশি গুরুত্ব দেবো। ইন্ডিয়ান জিওগ্রাফিতে ইন্ডিয়ান ডেটাগুলোকে খালি গুরুত্ব দেবো। ঠিক আছে, লাস্টে আছে ক্রান্তীয় তৃণভূমি, অর্থাৎ এই যে আমরা যেগুলো পড়লাম এই 4টা ডিভিশন হচ্ছে অ্যাকচুয়ালি কার? উষ্ণ মণ্ডলের, অর্থাৎ এগুলো উষ্ণ দেশের বনভূমি বলা যেতে পারে। উভয় দিকের 5 থেকে 23 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করছে এটা ক্রান্তীয় তৃণভূমিগুলো। ঠিক আছে, এখানে কিছু কিছু গাছ দেখা যায়, ঘাস দেখা যায় একটু, যেমন বারমুডা ঘাস, এটা পরীক্ষা আছে। হাতি ঘাসটা খুব পরীক্ষা আছে। হাতি ঘাস কি? মানে অনেক বড় বড় ঘাস যেখানে হাতিও দেখা যায় না, ওই জন্য ওকে হাতি ঘাস বলে। পেনিকাম, এই হাতি ঘাস আর বারমুডা ঘাস এই দুটাই খুব ইম্পর্টেন্ট। আর এখানকার বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, যদিও সবার মোটামুটি জানাই আছে এগুলো। ঘাস তো থাকেই, তার পাশাপাশি কিছু ইতস্তত বিক্ষিপ্ত ভাবে ছোট ছোট গাছও থাকে। ঠিক আছে, কিন্তু সেই গাছের পরিমাণ অনেক কম। পাতা ছোট, পাতাগুলো গাছের পাতাগুলো ছোট হয় আর মোম জাতীয় হয়। তৃণগুলি দীর্ঘ হয়, আর তৃণ যেগুলো ঘাস হয় সেগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়, এত লম্বা হয় যে হাতিও ঢাকা চলে যায়। তো এই ছিল কয়েকটা এখানকার বৈশিষ্ট্য, কিন্তু যেটা পরীক্ষায় কোশ্চেন আছে সেটা হলো এই জায়গাটা থেকে। ঠিক আছে, ট্রপিক্যাল গ্রাসল্যান্ড কোথায় কি নামে পরিচিত, অর্থাৎ এই যে ক্রান্তীয় তৃণভূমিগুলো সেগুলো কোন দেশে কি নামে পরিচিত। দুইটা গ্রাসল্যান্ড আমি পাশাপাশি দিয়ে দিচ্ছি যাতে মনে রাখার সুবিধা হয়। টেম্পারেট গ্রাসল্যান্ড অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি, সেটা একটু পরে পড়বো, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমাদের মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা আছে। যেমন ভারতে কি নামে পরিচিত? ভারতে আমরা সাভানা বলে থাকি। ঠিক আছে, ভারতের পাশাপাশি সুদানেও সাভানা বলি, তো দুটো আমরা একসঙ্গে মনে রেখে দেবো, সাভানা। ব্রাজিলে এটা ক্যাম্পোস নামে পরিচিত, ভেনিজুয়েলায় ল্যানোস, আর প্যারাগুয়েতে হচ্ছে মেরাডোস। মানে মেরে মেরে পেয়ারে, এরকম করে মনে রাখছি আমি, মেরে থেকে মেরাডোস, পেয়ারে থেকে প্যারাগুয়ে। ঠিক আছে, কলম্বিয়া কল লেনে, তাহলে কলম্বিয়া লেনোস, এরকম করে মনে রাখছি, কল লেনে, কলম্বিয়া লেনো। জিম্বাবুয়ে মানে জিম্বাবুয়ে পার্কল্যান্ড, মানে কি জামাইবাবু পার্কে যায়, জামাইবাবু থেকে জিম্বাবুয়ে পার্কল্যান্ড। ঠিক আছে, অস্ট্রেলিয়া একটা বলার আছে না, ব্যাটসম্যান আছে মিচেল মার্শ, তো অস্ট্রেলিয়ায় মিচেল আছে। ইন্দোনেশিয়া আলং আলং, আর বলিভিয়ায় মন টানা। যদি বল না থাকে মনে, তাহলে মনটা টানা টানা করে, তো বলিভিয়া হচ্ছে মন টানা। এভাবে মনে রাখতে হবে। কি বললাম? ভারতের সাভানা, ভারতের পাশাপাশি সুদানেও কিন্তু সাভানা আছে। ব্রাজিলে আছে ক্যাম্পোস, এটা সবার জানা। ভেনেজুয়েলায় ল্যানোস, আর প্যারাগুইতে মেরে পিয়ারে মানে ম্যারাডোস, কলম্বিয়া কল লেনে মানে ল্যানোস, সুদানে হচ্ছে সাভানা আবার বললাম, জিম্বাবুয়ে পার্কল্যান্ড, অস্ট্রেলিয়া মিচেল মার্শ, মার্শ নয় মিচেল, ইন্দোনেশিয়া আলং আলং, বলিভিয়া মন্টানা, এগুলা থেকেই পরীক্ষা আসে। আর এটা আমরা পড়ে নিই এখন টেম্পারেট গ্রাসল্যান্ড, পরে এটা সম্পর্কে পড়ছি, কিন্তু তার আগে নামগুলো পড়ে নিই। তো রাশিয়া আর ইউক্রেন মনে রাখবো যে এগুলো মূলত নিরক্ষরেখা থেকে অনেক দূরে, 63.5 ডিগ্রি আশেপাশে যে দেশগুলো আছে সেগুলোতে কিন্তু দেখা যায়। যেমন রাশিয়াতে এটা পরিচিত স্টেপ, ইউক্রেনেও স্টেপ বলা হয়। রাশিয়ার ইউক্রেন যেহেতু পাশাপাশি, তো দুটা দেশে কিন্তু স্টেপই বলা হয়। ঠিক আছে,
তারপরে হচ্ছে কানাডা আর যুক্তরাষ্ট্র। তো কানাডা যুক্তরাষ্ট্র পাশাপাশি, দুটা দেশেই কিন্তু প্রেরি বলা হয়। আর্জেন্টিনা, উরুগুয়ে, এই দুটাতে বলা হয় পম্পাস। দক্ষিণ আফ্রিকায় বলা হয় ভেল্স। অস্ট্রেলিয়া বলা হয় ডাউন্স এদের। অস্ট্রেলিয়া কি বলা হয়? ডাউন। নিউজিল্যান্ডে হচ্ছে তুষক। আর হাঙ্গেরিতে বলা হয় পুস্তাজ। পুস্তাজ। তো এগুলো আমাদের মুখস্থ করতে হবে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। ট্রপিক্যাল থেকেও আসে, টেম্পারেট থেকেও আসে। ট্রপিক্যাল থেকে বেশি আসে, টেম্পারেট থেকে একটু কম আসে, কিন্তু দুটাই পড়তে হবে। এবার পড়বো আমরা নাতিশীতোষ্ণ মন্ডলের অরণ্য। এই যে বললাম অরণ্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা উষ্ণমন্ডলে, একটা নাতিশীতোষ্ণ মন্ডলে। তো উষ্ণমন্ডলে তো বৈশিষ্ট্যগুলো দেখলাম, এবার নাতিশীতোষ্ণ মন্ডলে কি কি দেখা যায়। তো 30 থেকে 45 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মোটামুটি এটা দেখা যায় ভূমধ্যসাগরীয় চিরসবুজ অরণ্য। এখানে পাওয়া যায় গুল্ম জাতীয় কিছু উদ্ভিদ, মানে লতানো যেগুলো। আর এছাড়াও কর্ক, ওক, জারা, কারি, রেডউড, এই সমস্তগুলো পাওয়া যায়। আর এটা বিখ্যাত বেশিরভাগ জলপাই, আঙুর, কমলা লেবু প্রভৃতি ফলের জন্য। ফলের দেশ বলে ভূমধ্যসাগরকে, ফলের রাজ্য এরকম কি বলা হয়, ঠিক আছে। তো চিরহরিৎ প্রকৃতির, অর্থাৎ সারা বছর সবুজ থাকে। পাতা মোমের প্রলেপ ও রোয়া দ্বারা আবৃত থাকে, ঠিক আছে, এরকম। মাঝারি উচ্চতা বিশিষ্ট হয়। ঋতুভিত্তিক বৃদ্ধি লক্ষ্য করা যায়। আর দ্বি-স্তর বিশিষ্ট। আগেটা যেমন আমরা নিরক্ষীয় চিরসবুজে দেখলাম 4 স্তর বিশিষ্ট, এটা কিন্তু দ্বি-স্তর বিশিষ্ট। তো এটা ফলের জন্য বেশিরভাগ বিখ্যাত। ফল, ফল এই জায়গায় খুব ভালো হয়, ঠিক আছে। একটু খালি গল্পের মতো করে পড়ে রাখতে হবে, তাহলেই হবে। অত ডিপলি পড়তে হবে না, এটা একটা ছোট্ট টপিক, এত বড় সিলেবাসে, ওই হিসাবে ভাবতে হবে। তারপরে হচ্ছে উভয় গোলার্ধে এত ডিগ্রির মধ্যে দেখা যাবে, এগুলো আসে না পরীক্ষা মোটামুটি। উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে মিশ্র অরণ্য। একে মিশ্র এই জন্য বলা হয় কারণ এখানে অনেক প্রকারের উদ্ভিদ একত্রে বসবাস করে। কিছু চিরহরিৎ দেখা যায়, কিছু পর্ণমোচী দেখা যায়, সরলবর্গীয় দেখা যায়। সমস্ত উদ্ভিদগুলো একত্রে বসবাস করে, এই জন্য একে বলা হয় মিশ্র উদ্ভিদ। এর গাছগুলো হচ্ছে ইউক্যালিপটাস, তারপর হচ্ছে পারানা, পাইন, ঠিক আছে, কুই ব্রেকো, কর্পূর, ওক, চেস্টনাট, হিকারি, ম্যাপল, এই সমস্ত গাছ। তারপরে এখানকার কি বৈশিষ্ট্য, যে এখানে অনেক প্রকারের গাছ, যেমন হচ্ছে চিরহরিৎ, পর্ণমোচী, সরলবর্গীয়, এই গাছগুলো কিন্তু এখানে একত্রে পাওয়া যায়, একসঙ্গে জন্ম, ঠিক আছে। সরলবর্গীয় হচ্ছে পাহাড়ে যে লম্বা লম্বা গাছগুলো দেখা যায়, সেগুলো হচ্ছে সরলবর্গীয় গাছ। আর বেশিরভাগ বৃক্ষের কাঠের ছাল পুরু হয়, মানে চামড়াটা মোটা হয় আর কি, শক্ত প্রকৃতির হয়। তলদেশে লতা গুল্ম ও ঝোপঝাড়হীন পরিষ্কার থাকে, তলদেশটা খুব পরিষ্কার থাকে এখানে, হ্যাঁ। যেমন নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের তলদেশে একদম অন্ধকার থাকে, নোংরা থাকে, কিন্তু এখানে ওরকমটা হয় না, এখানে কিন্তু পরিষ্কার থাকে। তারপর হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে সরলবর্গীয় অরণ্য। আমি কি বললাম, সরলবর্গীয় অরণ্য অ্যাকচুয়ালি শীতল অঞ্চলে দেখা যায়, অর্থাৎ পাহাড়ে দেখা যায়। তো এটা হচ্ছে চির পাইন, দেওদার, ঠিক আছে, পাইন, ছুচালো পাইন, বামুন পাইন, রূপালী ফার, এই সমস্ত গাছগুলো দেখা যায়। পাইন দিয়ে কোশ্চেন আসে যে পাইন গাছ কোন বর্ণের অন্তর্গত, তাহলে সরলবর্গীয় অরণ্যের অন্তর্গত বলতে হবে। এর বৈশিষ্ট্য কি? চিরসবুজ প্রকৃতির এটা, একই জায়গায় একই প্রজাতির বৃক্ষের সমাবেশ দেখা যায়, মানে পাইন আছে তো পর 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 অনেকগুলো পাইন আছে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোন অরণ্যে একই ধরনের গাছগুলো পাশাপাশি অবস্থান করে, সেটা হচ্ছে সরলবর্গীয় অরণ্য। আর কোন অরণ্যে করে না, সেটা নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে বেশি করে না, একই একই জায়গায় একাধিক গাছ লক্ষ্য করা যায়। তারপরে এখানকার গাছগুলো, কাঠগুলো খুব নরম হয়, সরল হয়, সোজা হয়, নরম হয়। আর এই কাঠগুলোই কিন্তু কাগজ শিল্পের জন্য সব থেকে উপযুক্ত, ঠিক আছে। তারপরে চলে আসবো আমরা নাতিশীতোষ্ণ তৃণভূমি, যেটা আমি আগেই বলে দিলাম। তো এখানে কি দেখা যায়, গ্রামিনী, পালক তৃণ, ঠিক আছে, লুমিয়াম, মুলগা, এই সমস্ত গুলো দেখা যায়। এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে নামগুলো, যেটা বললাম যে কোথায় কি নামে পরিচিত, সেটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। মূলত পুষ্প প্রদানকারী তৃণ, এমন ঘাস থাকে যেখানে পুষ্প হয়। এই এই তৃণভূমিগুলো কিন্তু ওই যে ক্রান্তীয় পর্ণমোচীর থেকে বেশি সুন্দর, ঠিক আছে। দীর্ঘ ও খর্বাকৃতি দুই প্রকারের তৃণ লক্ষ্য করা যায়, অনেক লম্বা হয়, আবার ছোট ছোট হয়। ভূমধ্যসাগরীয় কাঁটাযুক্ত ঝোপ ও গুল্ম জাতীয় বৃক্ষে কিন্তু এখানে, ও আচ্ছা, এই পয়েন্টটা এখানে হবে, হ্যাঁ। এটা এর আন্ডারে নয়, এটা অ্যাকচুয়ালি এটা একটা হেডিং, এই যে নিচের টেবিলটা আছে, এই টেবিলটার হেডিং, ঠিক আছে, এই টেবিলটার হেডিং। এটা কি কিসের টেবিল দেওয়া আছে? এটা হচ্ছে যে ভূমধ্যসাগরটা পড়লাম আমি, ভূমধ্যসাগরের এই একটু আগে পড়লাম না ভূমধ্যসাগর, সেই ভূমধ্যসাগরে কিছু কাঁটাযুক্ত ঝোপ আর গুল্ম জাতীয় বৃক্ষ দেখা যায়। তারা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেমন ফ্রান্সে, ফ্রান্সে তারা ম্যাকুই নামে পরিচিত, ম্যাকুই। ইতালিতে তারা ম্যাকিয়া নামে পরিচিত। এখান থেকেও কোশ্চেন আসে। এটা এই জায়গাটা থেকে, অর্থাৎ এই যে লাম্বারিং যেটা, এটা থেকে দুটা জায়গায় থেকেই বেশি কোশ্চেন হয়। একটা হচ্ছে এখান থেকে, এই টেবিলটা থেকে, আর একটা হচ্ছে আগের ওই তৃণ ক্ষেত্রগুলোর নাম অনুসারে। আর একটা পরীক্ষা আসতে পারে এই যে কি বলে যে ম্যানগ্রোভ অরণ্য আর আহ, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য, ব্যাস এগুলা থেকেই কোশ্চেন আসে। চিলিতে এটা ম্যাটারেল নামে পরিচিত, ক্যালিফোর্নিয়াতে চ্যাপারেল, অস্ট্রেলিয়াতে মেল, আর দক্ষিণ আফ্রিকায় ফিনবস বা ফিনস,
ঠিক আছে, নামে পরিচিত। তো এটাই পড়তে হবে এখান থেকে। এখানে আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি বোঝার জন্য যে কোথায় কি আছে, যেমন নিরক্ষীয় চিরসবুজ অরণ্য কোন জায়গায় দেখা যায়, এই জায়গাগুলোতে। নিরক্ষীয় চিরসবুজ, আচ্ছা নিরক্ষীয় চিরসবুজ তো এই জায়গাগুলো, এই যে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী আর একটু নিচের দিকে ভারতে দেখা যাবে, নিচে বা উপরের দিকে। ভূমধ্য সাগরীয়, তো এখানে দেওয়া আছে এই ম্যাপটা, যদি কাজে লাগে তো লাগতে পারে সবার। আর এখানে কয়েকটা আমি গ্রাসল্যান্ডের ছবিও দিয়ে দিয়েছি, যেমন এই যে প্রেরি পড়লাম উত্তর আমেরিকার, ল্যানোস পড়লাম, ক্যাম্পোস পড়লাম, পম্পাস পড়লাম, তারপরে আরো পড়লাম এদিকে অস্ট্রেলিয়াতে পড়লাম ডাউন। ঠিক আছে, স্টেপ পড়লাম, এই সমস্ত জায়গা। তো ম্যাপ দেখে পড়লে অনেক সময় সুবিধা হয়। এবার এখান থেকে কয়েকটা এক লাইনের কোশ্চেন আছে, হ্যাঁ ওয়ান লাইনার কনসেপ্ট আছে। সেই ওয়ান লাইনার কনসেপ্টটা আজকে আমি অ্যাড করতে পারলাম না, এর পরের দিন আমি এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, কালকে অ্যাড করে দেবো, কালকে এটা একদম কমপ্লিট হয়ে যাবে না। কালকে অ্যাড করলে তাহলে এই যে কিছুটা পেজ ফাঁকা আছে, এই পেজটা ফুল হয়ে যাবে। কালকে এই নোটটা আবার দিয়ে দেবো, আজকে পড়ার জন্য এমনি দেবো, কালকে আবার দেবো। এবার আমরা নেক্সট টপিকে আসবো। আজকে টপিকগুলো মেইনলি মনে রাখার আর কি, মুখস্থ করার, এবং এগুলোতে বেশি গোলমাল হয়। এই জন্যই কিন্তু আমি ইকোনমিক জিওগ্রাফিটা আগে পড়ানো চালু করছি, যাতে অনেক দিন সময় পাই মুখস্থ করার সবাই টপিকগুলো। হ্যাঁ, তো ডেইরি ফার্মিং কথার অর্থ হচ্ছে দোহ শিল্প, অর্থাৎ দুগ্ধ জাতীয় যে দুধ থেকে যে ছানা পায়েস ইত্যাদি ইত্যাদি তৈরি হয়, সেগুলোকে নিয়ে যে শিল্প, সেটা সেগুলোকে নিয়ে যে কৃষিটা আর ফার্মিংটা, সেটাকে বলা হয় দুগ্ধ শিল্প বা এরকম। তো পশুপালনকে অ্যাকচুয়ালি পশুপালন, আমরা পশুপালন তিনটা উদ্দেশ্যে করে থাকি, তিন ভাবে হয়ে থাকে। একটা যাযাবর পশুপালন। যাযাবর পশুপালন কোনটা, যারা এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং পশুদের সঙ্গে নিয়ে যায়, কিন্তু যাদেরকে বলা হয় ট্রান্স হিউম্যান। ট্রান্স হিউম্যান পশুপালনকে সঙ্গে নিয়ে যায়, তাদেরকে বলা হয় ট্রান্স হিউম্যান। মিশ্র পশুপালন, যেখানে কৃষিকাজ আর পশুপালন একত্রে করা হয়। আর একটা আছে বাণিজ্যিক পশুপালন ও খামার ভিত্তিক পশুপালন, মানে শুধু খালি পশুপালনই করা হবে আর স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে। এই বাণিজ্যিক পশুপালন আবার তিন কারণে হয়ে থাকে। একটা হচ্ছে দুগ্ধ আর দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের জন্য, যেটাকে আমরা ডেয়ারি পশুপালন বলে থাকি, অর্থাৎ ডেয়ারি ফার্ম। একটা আছে মাংস উৎপাদনের জন্য, আর একটা আছে পশম, এই যে পশু থেকে যে পশম হয় সেই পশম গুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের পোশাক বা অন্য কিছু তৈরি করা হয় সেই উদ্দেশ্যে। তো আমরা মেইনলি এই কনসেপ্টের এই যে অংশটা হলুদ কালারের, সেটাই কিন্তু করব, ডেইরি ফার্ম, অর্থাৎ যেখানে দুধ থেকে কিন্তু বিভিন্ন ধরনের দুগ্ধজাত দ্রব্যগুলো তৈরি হয়, সেগুলো সম্পর্কেই পড়ব। তো আমরা যদি কান্ট্রি ওয়াইজ দেখি যে কোন কান্ট্রিতে বেশি আছে, তাহলে টপ কান্ট্রির মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, এরকমই দেখালো নেটে, হ্যাঁ ওই জন্য আমি এটাই দিয়ে দিলাম, ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ ইউরোপের দেশগুলো সবার আগে আছে। তারপরে আছে ইউএসএ, ব্রাজিল, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা। এই হলো পাঁচটা টপ 5 দেশ। আর আমাদের উত্তর ভারতের রাজ্যগুলোকে যদি দেখি পাশাপাশি, তাহলে 1 নম্বরে আছে উত্তরপ্রদেশ, 2 নম্বরে রাজস্থান, 3 নম্বরে মধ্যপ্রদেশ, গুজরাট হচ্ছে 4 নম্বরে, মহারাষ্ট্র হচ্ছে 5 নম্বর। বর্তমান র্যাঙ্ক হচ্ছে এদের এটা। এবার এখান থেকে তো সেরকম কোনো কোশ্চেন দেখলাম না আমি, এগুলা কোশ্চেনই আসতে পারে যে কোথায় কি বেশি না বেশি এটাই। কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে হোয়াইট রিভলিউশন। কারণ এই দুধকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছিল হোয়াইট রিভলিউশন বা শ্বেত বিপ্লব বা সাদা বিপ্লব। যার ফাদার ছিল, এটা কিন্তু ভারতের ক্ষেত্রে, যার ফাদার ছিল ভার্গিস কুরিয়ান, ভার্গিস কুরিয়ানকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। এটা একটা বোর্ড তৈরি হয়, যে যে বোর্ডটা ঠিক করে যে দুধের উৎপাদনটা আগে থেকে অনেক বাড়াতে হবে। তো সেই বোর্ডটার নাম ছিল ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড। তাহলে কোন বোর্ডের অধীনে শ্বেত বিপ্লব হয়েছিল, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, এনডিডিবি, অর্থাৎ ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড। আর কোন প্রোগ্রামের অধীনে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, প্রোগ্রাম মানে একটা কর্মসূচি আর কি। তো সেই কর্মসূচিটার নাম ছিল অপারেশন ফ্লাড। তো পরীক্ষা ডিরেক্ট দিয়ে দেয় যে অপারেশন ফ্লাড কর্মসূচি কার সঙ্গে জড়িত, তাহলে অপারেশন ফ্লাড কর্মসূচি এই যে ডেয়ারি ফার্মিং বা দুগ্ধ উৎপাদনের সাথে জড়িত। হুইচ 5 ইয়ার প্ল্যানিং, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হয়েছিল। আগে কিন্তু 5 বছর পর পর একটা প্ল্যানিং হতো প্রধানমন্ত্রী নতুন হলেই, সেটাকে 5 ইয়ার প্ল্যানিং বলা হয়, কিন্তু এটা এখন বর্তমানে কিন্তু নাই, আর শেষ হয়ে গেছে। তো ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং যেটা ছিল 1969 থেকে 74, সেই সময় কিন্তু এটা নেওয়া হয়েছিল, ওই জন্যই বলা আছে 1970-এর দশকে, 1970 এস, এর মানে হচ্ছে 1970-এর দশক। ঠিক আছে, তো তিনটা স্টেপে এর কাজটা হয়েছিল। একটা অপারেশন ফ্লাড 1, যেখানে বড় বড় শহরগুলোকে টার্গেট করা হয়েছিল, যেমন দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, এদের মধ্যে শ্বেত বিপ্লব হয়েছিল। তারপরে হচ্ছে অপারেশন 2, যেটা 1980 থেকে 85 মধ্যে হয়েছিল, 114টা টাউনকে টার্গেট করা হয়েছিল, ওই আগের টাউনগুলো বাদ দিয়ে। আর লাস্টে যেটা আছে অপারেশন 3, সেটা মূলত 22টা স্টেট আর 22টা স্টেটের 250টা ডিস্ট্রিক্টকে টার্গেট করা হয়েছিল। এরকম করে তিনটা স্টেপে ধাপে ধাপে কিন্তু আমাদের দেশে হোয়াইট বিপ্লব বা হোয়াইট রেভলিউশন হয়েছে। তো এখান থেকে মনে রাখতে হবে, এটা আসতে পারে পরীক্ষায়। হুম,
বিশেষ করে এই অপারেশন ফ্লাড আর কে জনক, এই দুটা থেকেই বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, এবার আমরা নেক্সট টপিকে চলে আসবো, যে টপিকটার নাম হচ্ছে ফিশিং। তো ফিশিং থেকে কি কি পড়তে হবে? ফিশিং এর মাছের প্রকারভেদ পড়তে হবে। ঠিক আছে, যা আছে সবই পড়তে হবে। তারপর মাছ কিভাবে ধরা হয় সেটা পড়তে হবে, তার প্রকারভেদটা। আর কোথায় সব থেকে বেশি মাছ পাওয়া যায় সেই রকম একটা পড়তে হবে। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে কি স্ক্রিনে? আচ্ছা, না দেখা গেলে একটু জুম করে নিলেই দেখা যাবে। হ্যাঁ, স্ক্রিনটা, নিজের স্ক্রিনটা যদি জুম করে নেয় সবাই, তাহলে কিন্তু দেখা যাবে। তো মিষ্টি জলের মাছ একটা, একটা হচ্ছে নোনা জলের মাছ অর্থাৎ সমুদ্রের মাছ, একটা হচ্ছে উভয় জলের মাছ অর্থাৎ এরা মিষ্টি জলেও বসবাস করে, নোনা জলেও বসবাস করে। মিষ্টি জলের মাছ তিন প্রকার: কার্প শ্রেণীর, জিওল শ্রেণীর, আর নদীর মাছ। ঠিক আছে, কার্প শ্রেণী যেমন আমি এখানে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে, এগুলা রিভিশনের সময় খুব কাজে লাগে এরকম করে থাকলে টেবিলের আকার। তো কার্প মানে হচ্ছে বড় পুকুর, দিঘি, পুষ্করণী, ঝিল, অর্থাৎ বড় বড় পুকুরগুলোতে যেগুলো মাছ হয়, যেমন দক্ষিণ দিনাজপুরে যে বড় বড় দিঘিগুলো আছে, আলতা দিঘি, গুড় দিঘি, সেগুলোতে যে চাষ করা হয়, তাহলে সেটাকে বলা হয় কার্প শ্রেণীর মাছ। আর জিওল মাছ মানে যেগুলো ছোট ডোবা খাল বিলে চাষ করা হয়, অর্থাৎ আগেরটার তুলনায় ছোট ডোবায় যদি চাষ করা হয় বা ছোট পুকুরে, তাহলে সেই ধরনের মাছগুলোকে আমরা জিওল মাছ বলে থাকি। আর নদীর মাছ মানে তো আমরা জানি নদীর মধ্যে যে মাছগুলো থাকে। হুম, তো এটা সোজা ছিল কার্প শ্রেণী, জিওল শ্রেণী। এবার আছে লোনা, নোনা জলের মাছ। নোনা জলের মাছকে দুই ভাগে ভাগ করা যায়: পিলেজিক মাছ আর ডেমার্সাল মাছ। হ্যাঁ, পিলেজিক আর ডেমার্সাল। পিলেজিক মানে হচ্ছে সমুদ্রের উপরিভাগে যে মাছগুলো থাকে, অর্থাৎ উপরের দিকে যেগুলো মাছ থাকে। আর ডেমার্সাল মানে যেগুলো সমুদ্রের গভীরে থাকে। ডেমার্সাল এই পিলেজিক মাছগুলো অ্যাকচুয়ালি জলের বেশি চাপ সহ্য করতে পারে না। তারা যদি নিচের দিকে চলে যায়, তারা জলের চাপে মারা চলে যায়, ওই জন্য তারা বেশিরভাগ উপরের দিকেই থাকে। এবার যেখান থেকে বেশি কোশ্চিন আসে সেটা হচ্ছে এটা, উভয় জলের মাছ। তো এক নাম্বার আছে অ্যানাড্রোমাস। তো অ্যানাড্রোমাস মানে কি? এমন কিছু কিছু মাছ আছে যারা সমুদ্রে বাস করে, কিন্তু যখন ডিম পারে তখন নদীতে চলে যায়, তাদেরকে বলা হয় অ্যানাড্রোমাস। ঠিক আছে, ক্যাটাড্রোমাস তার উল্টা, এরা নদীতে বাস করে কিন্তু ডিম পাড়ার সময় সমুদ্রে চলে যায়। ঠিক আছে, অ্যাম্ফিড্রোমাস কি? অ্যাম্ফিড্রোমাস হচ্ছে ডিম ছাড়াও, খালি ডিম পাড়ার জন্য নয়, ডিম ছাড়াও নিজেদের আত্মরক্ষার জন্য, অনেক সময় নিজেদের রক্ষার জন্য তারা কি করে, নদী থেকে সমুদ্রে চলে গেল বা সমুদ্র থেকে নদীতে চলে গেল। অর্থাৎ সিম্পল কথা, পরীক্ষা যদি আসে যে কোন মাছগুলো আত্মরক্ষার তাগিদে নদী ও সমুদ্রে যাতায়াত করে, তাহলে সেটা হচ্ছে অ্যাম্ফিডোমাস। ডিম পাড়ার জন্য তো যাই, প্লাস আত্মরক্ষার তাগিদেও ওরা যেতে পারে। তারপর আছে পটোড্রোমাস। পটোমোলজি মানে নদীবিদ্যা কিন্তু, হ্যাঁ। তো পটোডোমাস মানে হচ্ছে নদীর মধ্যেই বিচরণ করে, যে মাছগুলো নদীতেই থাকে, কোথাও যায় না, তাকে পটোডোমাস বলে। অস্নোড্রোমাস মানে ওসিয়ান থেকে অস্নো এসেছে, তার মানে সমুদ্রের মধ্যে যদি বিচরণ করে। তো লাস্টের এই বেসিস করে অ্যানাড্রোমাস আর ক্যাটাড্রোমাস থেকে বেশি কোশ্চেন দেয়। অ্যানাড্রোমাস এই নো আছে, সুতরাং এরা নদীতে যাবেই পরে। হুম, ক্যাটাড্রোমাস মানে নদীতে বাস করে কিন্তু সমুদ্রে যাবে। তো এভাবে মনে রাখতে হবে, এগুলো কিছু করার নাই আর। এবার এগুলোর উদাহরণগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি, নিচের দিকেও আছে মনে হয় কিছু। নিচের দিকে আছে কাপ শ্রেণীর, মানে বড় রুই, মৃগেল, এই সমস্ত মাছগুলো, শিঙি, মাগুর, এগুলো। জিওল মাছগুলো এরকমও বোঝায় অনেক সময়, যে মাছগুলো না মানে স্থলভাগে অনেকক্ষণ জ্যান্ত থাকে আর কি, বেঁচে থাকে, তাদেরকে অনেক সময় জিওল মাছ বলা হয়। নদীর মাছ কি? চিতল মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, ফলুই মাছ, এগুলো। এখান থেকে কোশ্চেন আসে না, আসে হচ্ছে যে পিলেজিক মাছ, ডেমার্সাল মাছ, এগুলো থেকে, আর এই উভয় জলের মাছ থেকে। পিলেজিক মাছ, ডেমার্সাল মাছ থেকে কনসেপচুয়াল অনেক কোশ্চেন আসে, ওই জন্য এটা আমার বড় করে দেওয়া আছে, এখানে অনেক বৈশিষ্ট্য লেখা আছে। হ্যাঁ, কি লেখা আছে? ঝাঁক বেঁধে একসঙ্গে ঘুরে বেড়ায়, এটা কিন্তু ঝাঁক বেঁধে ঘুরে যাবে, যখন যাবে তখন একসঙ্গে অনেকজন মিলে যাবে। আর এদের আকৃতি কিন্তু ক্ষুদ্রাকার হয়, অর্থাৎ অনেক ছোট ছোট হয় ডেমার্সাল মাছের তুলনায়। ঠিক আছে, উষ্ণ জলে বসবাস করে মেইনলি এরা। সমুদ্র জলের বেশি চাপ সহ্য করতে পারে না, আমি যেটা বললাম, 15 থেকে 25 মিটার গভীরতার মধ্যেই থাকে সমুদ্রের। আর পৃথিবীতে যত মাছ ধরা হয় তার অধিকাংশই কিন্তু এই পিলেজিক মাছ, যত মাছ ধরা হয় 41% পিলেজিক মাছ। ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক পাওয়া যায় এদের, যেমন হ্যারিং, হ্যারিং মাছটা খুব ইম্পর্টেন্ট, যে পিলেজিকের যেহেতু এটা প্রধান মাছ, তো পরীক্ষা দিতে পারে যে হ্যারিং কি ধরনের মাছ, তাহলে আমাদের বলতে হবে পিলেজিক মাছ। ম্যাকারেলটা খুব ইম্পর্টেন্ট, ম্যাকারেলটা একটা পিলেজিক মাছ। সার্ডিন, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ম্যাকারেল আর হ্যারিং, সরি, হ্যাঁ ম্যাকারেল আর হ্যারিং এই দুটাই ইম্পর্টেন্ট। বা পরীক্ষা অনেক সময় এরকম আসতে পারে যে প্রধান পিলেজিক মাছ কোনটি, তাহলে আমাদের বলতে হবে হ্যারিং, এবং হ্যারিং যদি অপশন না থাকে তাহলে সেটা হবে ম্যাকারেল। ঠিক আছে, এর ঠিক উল্টা হচ্ছে ডেমার্সাল মাছ। সেটা কি? সমুদ্রের জলের গভীরে 25 থেকে 40 মিটার গভীরতায় থাকে এরা। নাতিশীতোষ্ণ মন্ডলের সমুদ্রে সর্বাধিক এদের পাওয়া যায়। এরা শীতল জলে বসবাস করে, যেহেতু সমুদ্রের নিচের দিকের জলটা শীতল না, সেহেতু ওই জায়গায় বসবাস করে। সমুদ্রের নিচের দিকে জলটা কি শীতল না উষ্ণ? যত নিচের দিকে যাবো শীতল হবে না উষ্ণ হবে?
শীতল, আচ্ছা ঠিক আছে। তো ডেমার্সাল মাছগুলো বৃহদাকার হয়, তার অপোজিট হবে, বড় হবে, হ্যাঁ। আলাদা আলাদা ভাবে ঘুরে বেড়ায়, যেহেতু বড় হয় তো একা একাই ঘুরে বেড়ায় ডনের মতো। তো কড হচ্ছে এটার প্রধান মাছ, এটা মনে রাখতে হবে। কড, হ্যাডক, হ্যালিবার্ড, এগুলো কডটা মেইনলি মনে রাখতে হবে। এখানে কড থেকে পরীক্ষা দেয়, হ্যারিং, ম্যাকারেল, এই কয়েকটাই থেকেই পরীক্ষা দেয়। কড কি ধরনের মাছ, হ্যারিং কি ধরনের মাছ, এগুলো। তারপরে আছে একটা উভয় জলের মাছ, যেটা আমি একটু আগে বললাম। উভয় জলের মাছ থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে উদাহরণ থেকে। যেমন অ্যানাড্রোমাস বললাম, অ্যানাড্রোমাস মাছটা আমি কি বললাম, যারা সমুদ্রে থাকে কিন্তু ডিম পাড়ার সময় নদীতে চলে যায়। যেমন হচ্ছে ইলিশ, ঠিক আছে, তা হচ্ছে স্যামন, এগুলো এগুলো। আর ক্যাটাড্রোমাস হচ্ছে ইল, ক্র্যাকিং, এগুলো। অ্যাম্ফিডোমাস মাছও আছে কয়েকটা, আর এগুলোর তো মাছ পেলাম না আমি, জাস্ট সংজ্ঞাগুলো মনে রাখলেই হবে। তো এটা ছিল মাছের কনসেপ্ট। এবার চলে আসবো আমরা মেথডস অফ ফিশিং, কিভাবে মাছ ধরা হয়। তো মাছ ধরার অনেক প্রক্রিয়া আছে। একটা হচ্ছে ভাসা জাল। ভাসা জাল মানে কি, নৌকা বা জাহাজের সামনে পর্দার মতো ঝুলিয়ে দেওয়া হয়, এরকম নৌকার সামনে পর্দার মতো ঝুলিয়ে দিল, সামনে বা পিছনে, ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে ভাসায় রেখে দিয়ে গেল। তা হচ্ছে টানা জাল। টানা জাল মানে কি, থলের মতো, একটা থলের মতো এরকম আছে, আর এটাকে নৌকার পিছনের দিকে এরকম করে নৌকার সঙ্গে বেঁধে দেয়, ওভাবে যায়, আর এর মধ্যে কিছু কিছু মাছ ঢুকে যায়। কালার ইকো সাউন্ড, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি, যেখানে হচ্ছে প্রথমে এরকম করে শব্দ পাঠানো হবে। এটা মানলাম এটা জাহাজ আছে, জাহাজ থেকে একটা শব্দ নিচের দিকে পাঠানো হলো। এবার যদি মাছ থাকে, এবার যখন শব্দটা আবার রিটার্ন যাবে, তো যখন মাছ থাকবে তখন শব্দটা তাড়াতাড়ি পৌঁছে যাবে, কারণ ওরা তো জানে যে সমুদ্রের এতটা গভীরে আছে অঞ্চলটা, কিন্তু অতটা গভীর থেকে আসতে একটা নির্দিষ্ট সময় লাগবে। তার আগেই শোনা যাচ্ছে, তার মানে কি ওই জায়গায় প্রচুর মাছ রয়েছে, যে মাছগুলো ওই শব্দটাকে মানে তাড়াতাড়ি পাঠায় দেয় আর কি, ফেরত পাঠায় দেয়। তারপরে আছে বেড়াজাল। বেড়াজাল মানে এরকম দুটা নৌকা থাকবে বা দুটা বোট থাকবে, দুটা বোট জালটাকে এরকম করে বেঁধে দিবে, সোজা চলে যাবে, এভাবে এটাকে বলা হয় বেড়াজাল। লং লাইন মেথড, লম্বা ভাবে দড়ি থেকে পরপর অনেকগুলি বড়শি ঝুলি, অর্থাৎ একটা লম্বা দড়ির মধ্যে এরকম করে পরপর বড়শি ঝুলা যদি ঝুলাই দিই, সেটা হচ্ছে লং লাইন মেথড, হ্যাঁ। এগুলো একটু বুঝলেই, বুঝে রাখতে হবে, এখন যদি দিয়ে দেয় কোশ্চেন এখান থেকে কনসেপচুয়াল কিছু। কালার নেট রেকর্ডার, অর্থাৎ অত্যাধুনিক পদ্ধতি, এটা যতগুলো পদ্ধতি আছে সব থেকে এটা অত্যাধুনিক। এর থেকেও একটা আছে স্যাটেলাইট। মাছ ধরার জলের সঙ্গে ক্ষুদ্র ইকো সাউন্ডার যুক্ত থাকে এখানে, হ্যাঁ। তা হচ্ছে রাডার সাহায্যে হয় অনেক সময়। 30 থেকে 40 কিলোমিটার দূরে যদি কোনো মাছ থাকে, তাও কিন্তু রাডারে ধরা পড়ে, এরকম। হুম। আরেকটা আছে স্যাটেলাইট মেথড। স্যাটেলাইট ছবি তুললো প্রথমে সমুদ্রের, এবার যে জায়গায় ছবিগুলো রুমে বসে প্রথমে দেখলাম এরকম, তারপর দেখলাম যে আচ্ছা এই জায়গাটা প্রচুর মাছ আছে, তখন চলে গেল ওই জায়গায় লোকজন, গিয়ে মাছ ধরে নিয়ে চলে আসে। এরকম কতগুলো মেথডের মাধ্যমে ধরা হয়। তবে যেটা সব থেকে বেশি কোশ্চেন আসে কনসেপচুয়াল, সেটা হচ্ছে উপরের গুলো, ভাসা জাল আর টানা জাল। ভাসা জাল, টানা জাল আর বেড়া জাল, যেগুলো বাংলা দিয়েছে, ঠিক আছে। যে এরকম পরীক্ষা দিতে পারে, যে যদি একটা থলের মতো এক প্রকার জাল ঝুলিয়ে দিয়ে মাছ ধরা হয়, তোকে কি বলে, তাহলে তাকে বলে টানা জাল। ফলে কিন্তু লিখা নেই কোথাও এটা, ভাসা জাল আর টানা জালের মধ্যে কনফিউশন হয়ে যাবে, ওই জন্য এটা পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। আর বেড়া জাল মানে বললাম আমি, দুটা নৌকার দুই প্রান্তে বাঁধা থাকবে জালটা, তাকে বলা হয় বেড়া জাল। এখানে কয়েকটা দিয়ে দিচ্ছি এরকম, যেমন এটা হচ্ছে এই যে টানা জাল, এটা এটা ভাসা জাল, ঠিক আছে, এটা হচ্ছে ইকো সাউন্ডার। আর এরকমটা হচ্ছে অনেকটা ইয়ের মতো আর কি, বেড়া জালের মতো কনসেপ্টটা, বেড়া জালের এরকম। তারপরে এখানে এরকম একটা আছে, এই যে কালার ইকো সাউন্ডার বললাম না, ওটার মাধ্যমে। আর হচ্ছে রাডারের মাধ্যমে, এরকম রাডার যন্ত্রে ধরা পড়ে আগে থেকে। এগুলো ছবি দিয়েছে পড়তে যাতে ভালো লাগে ওই জন্য, হ্যাঁ। তারপর যেটা আছে, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, যে পৃথিবীর আহ, বড় বড় মৎস্য ক্ষেত্রগুলো কোনগুলো। তো 1 নাম্বার আছে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। এগুলো কনসেপ্ট তখন ক্লিয়ার হবে যখন আমরা ওশিয়ানোগ্রাফি পড়বো। এখন এগুলা বুঝালে না, বুঝা যাবে না, এখন জাস্ট আমরা মুখস্থর মতো করে মনে রেখে দেবো একটু, হ্যাঁ। কিন্তু যখন ওশিয়ানোগ্রাফি পড়বো স্রোতগুলো, তখন কোথায় কোন মৎস্যক্ষেত্র আছে, তখন তো আমি ডিটেলসে বলবো, ম্যাপ দেখায় দেখায়, তখন কিন্তু আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো উত্তর পূর্ব মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, ঠিক আছে। তো 1 নাম্বারটা আছে এই জায়গাটায়, উত্তর আমেরিকা, উত্তর আমেরিকার পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের বুকে। 2 নাম্বার আছে পূর্ব মধ্য প্রশান্ত মহাসাগর, তার মানে এই জায়গাটায়। 3 নাম্বার হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, অর্থাৎ এক কথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তর পশ্চিম, তাই তো ভাবছি, এই জায়গাটা না। আচ্ছা 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 আচ্ছা, এটা তাহলে আমি দেখবো একবার, হ্যাঁ, আমি অতটা খেয়াল করলাম না।
বইয়ের মধ্যে ছিল, দিয়ে দিল। তাহলে এটা দেখবো একবার। তো এটা আমি অত গুরুত্ব দিইনি এই জন্য, কারণ এটা আমি যখন সমুদ্র তরঙ্গগুলো পড়াবো, ওয়েভ গুলো, এই সরি, হ্যাঁ সমুদ্র তরঙ্গগুলো, তখন এটা হবে। ঠিক আছে, এটা আমি কালকে তাহলে একবার দেখে অ্যাড করে দেবো, যদি ভুল টুল থাকে। হ্যাঁ, পৃথিবীর প্রধান বাণিজ্যিক মৎস্য শিল্প, ঠিক আছে, এটা ভুল আছে সম্ভবত, আমারও তো মনে হলো এই জায়গাগুলোতে হওয়া উচিত। এবার আছে টপ কান্ট্রিজ। হ্যাঁ, টপ কান্ট্রিজ মানে কোন দেশে বেশি মৎস্য উৎপাদন করে। তো চায়না 1 নাম্বার আছে 35% গোটা বিশ্বে। তারপরে ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ভিয়েতনাম, পেরু। এগুলা কিন্তু পার্থক্য মানে চেঞ্জ হয়। হ্যাঁ, কোথাও এক এক রকম ডেটা দেখাচ্ছে। চায়নাটা 1 নাম্বার, এটা শিওর। বাকিগুলো যে কি হবে আমি বুঝতে পারছি না ব্যাপারগুলো। হ্যাঁ, এক একটা জায়গায় এক এক রকম দেখাচ্ছে। তারপর হচ্ছে টপ স্টেট হচ্ছে রাজ্যের মধ্যে আমাদের অন্ধ্রপ্রদেশ 1 নাম্বার, ওয়েস্ট বেঙ্গল 2, গুজরাট, কেরালা, তামিলনাড়ু। তো এগুলো মনে রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফিতে নেই, মৎস্য ক্ষেত্রটা। ওই জন্য এটা ইন্ডিয়ান স্টেটগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার এর সাথে রিলেটেড একটা কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে ব্লু রিভলিউশন। যেমন আমরা হোয়াইট রিভলিউশন ওখানে পড়লাম, তো সেটা হচ্ছে ব্লু রিভলিউশন এখান থেকে আমরা পড়ব। তো ব্লু রিভলিউশন হয়েছিল 1970-এর দশকে। হীরালাল চৌধুরী আর ডক্টর অরূপ কৃষ্ণান, এরা দুজন কিন্তু ছিল এখানকার জনক। কোনো কোনো বইয়ে শুধু ডক্টর অরূপ কৃষ্ণানই আছে, কিন্তু হীরালাল চৌধুরীও কিন্তু কোনো বইয়ে আছে, ওই জন্য আমি দুটাই অ্যাড করে দিয়েছি। আর ইন্টারনেটে দেখলে হীরালাল চৌধুরীকে আগে দেখাচ্ছে, আর একটা দেখাচ্ছে অরূপ কৃষ্ণমূর্তি। তো আমি এটা বুঝতে পারলাম না যে কৃষ্ণান আর কৃষ্ণমূর্তি কি একটাই না আলাদা। তো যাই হোক, কৃষ্ণানটাই আমি জানি, ওই জন্য এটাই অ্যাড করে দিলাম। হ্যাঁ, তো এটা কেন হয়েছিল, এটা হচ্ছে ফিশ প্রোডাকশনটা ইনক্রিজ করার জন্য, তারপরে একই কালচারটাকে প্রমোট করার জন্য আরো, তারপরে ফিশারম্যান যারা আছে তাদের লাইভলিহুডটাকে আরো ইমপ্রুভ করার জন্য, তারপর হচ্ছে বিদেশ থেকে প্রচুর টাকা ইনকাম করার জন্য, এরকম। তো এইরকম এক কথায় মৎস্য উৎপাদন আগের তুলনায় বহু গুণে বাড়ানোর জন্য একটা বিপ্লবকে আমরা বলে থাকি ব্লু রিভলিউশন, যেটা 1970-এর দশকে অরূপ কৃষ্ণানের হাত ধরে হয়েছে। ঠিক আছে, তো এতদূর মোটামুটি এইটুকু পড়লে হবে। এটা আমি কালকে এটা আবার একবার দেখা দেবো, ঠিক আছে, বা অ্যাড করে দেবো আমি একটা। এরপরে চলে আসবো আমরা মাইনিং থেকে। তো মাইনিং এর ক্ষেত্রে যেহেতু মাইনিংটা ইন্ডিয়ান জিওগ্রাফিতেও আছে, তো ইন্ডিয়ার জিনিসগুলো এখানে আমি অ্যাড করিনি। হ্যাঁ, শুধুমাত্র ওয়ার্ল্ডের কিছু কিছু করেছি। এবং মাইনিংটা কিন্তু আমার কমপ্লিট হয়নি। মাইনিংটা কালকে আরো কিছু কিছু টপিক, মানে একসঙ্গে কোন কোন পয়েন্টগুলোতে বেশি দেখা যায়, ওটা আমি একটা টেবিলের মতো করে এরকম করে বানাই, দিয়ে দেবো। মানে একসঙ্গে দিলে মানে মনে হচ্ছে এতগুলো নোট, তো একটা টেবিলের আকারে সবগুলো একসঙ্গে দিব, যাতে বুঝতে সুবিধা হয় আমারও আর সবারই। ওই জন্য মাইনিংটা কিন্তু জাস্ট টপ 10 আর যেগুলা কি পয়েন্টস আছে সেগুলো এখানে আলোচনা করা আছে। তো খনিজকে মেইনলি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অজ্বালানি খনিজ, একটা হচ্ছে জ্বালানি খনিজ যেটা জ্বালানির কাজে লাগে, আর একটা হচ্ছে তেজস্ক্রিয় খনিজ, অর্থাৎ যেটা তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত। ঠিক আছে, তো অজ্বালানি খনিজ আমার 2 প্রকার, অধাতব, ধাতব, এগুলো জানি সবাই। ধাতব 3 প্রকার, লৌহ বর্গীয়, যার মধ্যে লোহার ভাগ বেশি থাকে। লৌহ সংকর, লোহা প্লাস আরেকটা ধাতু থাকে। অলৌহ বর্গীয়, যার মধ্যে কোনো লোহা থাকে না। হ্যাঁ, আর জ্বালানি খনিজ হচ্ছে 3 প্রকার, তরল যেমন পেট্রোলিয়াম, কঠিন কঠিন যেমন কয়লা, গ্যাসীয় যেমন হচ্ছে ওই ন্যাচারাল গ্যাস আর কি। তো এরকম কয়েক প্রকারের আছে। তো এগুলো থেকে তো এরকম কিছু আসে না, পরীক্ষায় কোশ্চিন আসবে এরকম আসলে, যে ন্যাচারাল গ্যাস কোন ধরনের খনিজ। তো ওগুলো আশা করি সবাই পারবে মোটামুটি। এবার মেইনলি খনিজ যেগুলো আমাদের পড়তে হবে, বা আমি যেগুলো পেলাম, সেটা হচ্ছে এটা আয়রন ওর, অর্থাৎ আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, বক্সাইটটা ভারতের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, কোপার, মাইকা, কোল, মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস, ইউরেনিয়াম, থোরিয়াম, গোল্ড আর সিলভার। তো ন্যাচারাল গ্যাস পর্যন্ত মনে আছে, বাকিগুলো মনে নাই। তো যতদূর পর্যন্ত আছে পড়ি, বাকিটা কালকে তো পড়বো যাবো। তো কি পয়েন্টস এর মধ্যে কি আছে আয়রন ওরের, এটা একটা লৌহ বর্গীয় ধাতব, অর্থাৎ আমরা জানি লৌহ, আয়রন ওর তো মানে তো লৌহ হবে। আয়রন ওর কথার অর্থ হচ্ছে আকরিক লোহা। হ্যাঁ, ওর শব্দের অর্থ হচ্ছে আকরিক। খনি থেকে যখন সেটাকে তুলি আমরা, তখন সেটাকে আকরিক বলা হয়। হ্যাঁ, তো অজৈব খনি যেটা অপুনর্ভব ক্ষয়িষ্ণু, অপুনর্ভব মানে যেটা পুনরায় আবির্ভাব করা যায় না। বেশিরভাগ খনিজগুলো কিন্তু অপুনর্ভবই হবে এখানকার যেগুলো আলোচনা করা হয়েছে। বর্তমান যুগে লৌহ যুগ বলে, লৌহ সভ্যতা বলে, সকল শিল্পের মূল। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে কোন শিল্পকে, এটা শিল্পের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, যে কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়, লৌহ ইস্পাত শিল্পকে। সেই জন্য এখানে যেহেতু লৌহ ইস্পাত শিল্পের মেইন কাঁচামাল হচ্ছে আয়রন ওর, ওই জন্য এখানে অ্যাড করে দিয়েছি হয়তো। এবার এখানে একটা ক্লাসিফিকেশন আছে আয়রন ওরের, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডোরাইট, টাইটানিয়াম, টেকোনাইট, এগুলো কিন্তু পরপর সাজাতে যায়। আর কার্বনের পরিমাণ, সরি, লোহার পরিমাণ কোনটাতে কত আছে সেই হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন সব থেকে যদি বলে উৎকৃষ্ট লোহা, তাহলে এটা হবে, কারণ এখানে সব থেকে লোহার পরিমাণ বেশি আছে। সব থেকে যদি নিকৃষ্ট হয়, তো সিডোরাইট পর্যন্ত হয়, কিন্তু যদি আমাদের টাইটানিয়াম আর টেকোনাইট দিয়ে দেয়, তাহলে টেকোনাইটটা কিন্তু সব থেকে নিকৃষ্ট হবে এখানে। ঠিক আছে, আর প্রতিদিন চার্জ হয়ে যায়।
সেলিমের ল্যাপটপে কি একটু চার্জ কম টিকে নাকি? এটাই সমস্যা দেখছি। ল্যাপটপটা খুব ভালোই আছে আবার। ঠিক আছে, তো কার কোনটা কালার হয়ে গেল? আচ্ছা আচ্ছা, উল্টা দিকে ধরছি। ঘন কালো, তারপর লাল ও গাঢ় বাদামি, হলদে বাদামি। এটা রংগুলো সেরকম দেয় না, দেয় হচ্ছে লোহার পরিমাণ, আর মেইনলি দেয় হচ্ছে পর পর সাজানো, বা কোনটা উৎকৃষ্ট কোনটা নিকৃষ্ট এরকম। হ্যাঁ, তারপরে এখানে আছে উত্তোলক। সঞ্চয়ের দুভাবে মনে রাখতে হবে খনিজগুলো, সঞ্চয়ের দিক থেকে আর উত্তোলকের দিক থেকে। তো সঞ্চয়ের দিক থেকে যেমন অস্ট্রেলিয়া 1 নাম্বার, উত্তোলকের দিকেও কিন্তু এখানে অস্ট্রেলিয়াই 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে ব্রাজিল, এখানে ব্রাজিলই আছে। তারপরে এখানে আছে রাশিয়া, কিন্তু এখানে হয়ে গেল চীন। আর চীন নাম্বার হচ্ছে সঞ্চয়ের দিক থেকে চতুর্থ, কিন্তু চীন বেশি উত্তোলন। তারপরে আছে ইউক্রেন, আর এখানে আছে ভারত আর রাশিয়া। তো এগুলো আর কি বলবো, এগুলো মনে রাখতে হবে। সবগুলো না মনে মনে রাখলে অন্তত যেটা 1 নাম্বার ওটা মনে রাখতে হবে, আর ভারতের র্যাঙ্কটা এরকম। এবার এই যে এখানে কতগুলো পয়েন্ট আছে, হ্যাঁ, আমরা শুধু যদি এগুলোই পড়ে থাকি টপ 10 এগুলো, তাহলে কিন্তু মনে হয় এগুলা থেকেই দেয় অ্যাকচুয়ালি। কিন্তু আমরা যদি বলি যে অস্ট্রেলিয়ার কোন কোন জায়গায় কোন কোন পয়েন্ট গুলোতে বেশি হয়, তাহলে এখানে আমি অলরেডি ম্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম লাল কালি দিয়ে। আর কালকে একটা লিস্ট দিয়ে দেবো, আমি বললাম না লিস্ট দিব একটা, তো সেই লিস্টে কিন্তু প্রত্যেকটা দেশের যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো কিন্তু সেই লিস্টে দেওয়া থাকে। তো সেই লিস্টটা দেখে আর ম্যাপটা দেখে কিন্তু পড়লে সবার কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আর আমি বলছি না, হ্যাঁ, যেহেতু টপিকটা অনেক বড়, এগুলা প্রত্যেকটা পয়েন্ট বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। দক্ষিণ আমেরিকারটা ইম্পর্টেন্ট আছে, কিছু কিছু কারাগাস, যেমন কারাজাস এটা আছে এই যে এই জায়গাটায়। এটা পরীক্ষা দিয়ে দেয় এই নামটা, তো কি কয়েকটা নাম এরকম মনে রাখলেই কিন্তু কোশ্চেন দিলে ওখান থেকে দিতে পারে। মাদ্রাসায় তো একটাও কোশ্চেন দেয়নি ফোনিস থেকে, অত যে মুখস্থ করে গেলাম এই জন্যই ভাবছি অত না কি বলবো। তারপর হচ্ছে কি পয়েন্টস, এবার সরি ম্যাঙ্গানিজের কি পয়েন্ট। ম্যাঙ্গানিজ থেকে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে ম্যাঙ্গানিজের 95% ইস্পাত শিল্পে কিন্তু ব্যবহার হয়। আর এই ম্যাঙ্গানিজ ইলেকট্রোলাইট পদ্ধতিতে কিন্তু বাণিজ্যিকভাবে নিষ্কাশন করা হয়। তো কোন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? ইলেকট্রোলাইটিক পদ্ধতিতে, এটা মনে রাখা হয়েছে। এবার আকরিক আছে, আকরিক অনেকগুলো আছে, কিন্তু এখানে আমি যেটা দিয়েছি সেটা এই এটা মনে রাখতে হবে। পাইরোসুলাইট নাকি পাইরোলুসাইট সর্বোৎকৃষ্ট, তো এটা মনে রাখা যেতে পারে। হুম, সঞ্চয়ের দিক থেকে দক্ষিণ আমেরিকা 1 নাম্বার, অস্ট্রেলিয়া, চীন, ব্রাজিল, ইউক্রেন। আর এদিকে আছে দক্ষিণ আফ্রিকা 1 নাম্বারই থাকলো, বেশিরভাগ 1 2 গুলো ওরকমই থাকে। গ্যাবন চলে আসলো, অস্ট্রেলিয়া, ঘানা, আর লাস্ট হচ্ছে চীন। তো মনে রাখতে হবে সেম এখানে ওরকম ম্যাপটা দিয়ে দিয়েছি। আজকে এগুলা বলছি না আমি, কালকে প্রত্যেকটা পয়েন্ট গুলো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি একটা লিস্ট দিয়ে দেবো। তো লিস্টটা দেখে আর এখানকার পয়েন্ট গুলো দেখে মনে রাখা যাতে সুবিধা হয়, নাহলে এখানে কতগুলো অনেক পয়েন্ট আছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট ওটা আমরা কেমন করে বুঝবো? অলরেডি দেওয়া আছে পয়েন্ট গুলো, কিন্তু তাও কালকে আমি একটা দিয়ে দেবো যে কোনটা প্রধান কোনটা কি, ওগুলো সব দেওয়া থাকবে কালকে, হ্যাঁ। তো তারপরে আছে অ্যালুমিনিয়াম, সরি বক্সাইট। বক্সাইট অ্যাকচুয়ালি কোশ্চেন আছে যে কার আকরিক। তো অ্যালুমিনিয়ামের সর্বপ্রধান আকরিক হচ্ছে বক্সাইট। বক্সাইটের সংকেতটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, Al2O3 2H2O, এভাবে মনে রাখবো, হ্যাঁ। সঞ্চয়ের দিক থেকে গিনি 1 নম্বর আছে, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, জামাইকা। আর উত্তোলকের দিক থেকে আছে অস্ট্রেলিয়া 1 নম্বরে, তারপরে গিনি, চীন, ব্রাজিল, ভারত। ভারত 4 নম্বরে আছে, ঠিক আছে। তো মনে রাখবো কি, কোপার চলে আসবে এবার। আমি কোপার, কোপার মানে হচ্ছে তামা। তো তামা হচ্ছে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতেই কিন্তু তামা নিষ্কাশন করা হয়, যেমন আগেরটা পড়লাম ওরকমই। তামার সর্বাধিক ব্যবহার হয় বৈদ্যুতিক সরঞ্জাম, অর্থাৎ বিদ্যুতের কাজে সব থেকে বেশি ব্যবহার হয়। আরো অনেক ছিল পয়েন্ট, যেগুলো আমি মনে হয় যে ওগুলো না দিলেও এমনিই পারবে সব। তো এই কয়েকটা জিনিস আমি দিয়েছি যেগুলো মনে রাখার মতো। আকরিক আছে, আকরিকটা 3টা আকরিক 3 ভাবে মনে রাখতে হবে। এছাড়াও কিন্তু আরো আকরিক ছিল, কিন্তু ওগুলোর তো নাম সেরকম শোনা হয়নি। একটা যে কিউপ্রাইট, যেটা সর্বোৎকৃষ্ট। তো তামার সব থেকে উৎকৃষ্ট আকরিক হচ্ছে কিউপ্রাইট। তা হচ্ছে চালকোপাইরাইট, এটা আমাদের সবারই মোটামুটি জানা। এই চালকোপাইরাইটটা কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। তাহলে পরীক্ষা আসতে পারে যে তামার কোন আকরিকটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হবে চালকোপাইরাইট। আর একটা হচ্ছে টেট্রাহেড্রাইট, যেটা নিকৃষ্টতম। তামার যত আকরিক আছে কোপারের, সব থেকে নিকৃষ্ট কিন্তু এটা। এবার তামার আরেকটা কাজ আছে বা আরেকটা থেকে কোশ্চিন আছে, সেটা হচ্ছে কি তামা কিন্তু অনেক ধাতুর সঙ্গে মিশে অন্য একটা ধাতুতে পরিণত হয়, সংকর ধাতু যেটাকে বলে, ঠিক আছে। যেমন তামা 8টি মিলে হচ্ছে ব্রোঞ্জ, তামা 10টা মিলে হচ্ছে পিতল, তামা টিন আর 10টা 3টা মিলে হচ্ছে কাঁসা। তো এই 3টা থেকে অনেক সময় কোশ্চিন আসতেই পারে। সিট এটা একবার এখান থেকে কোশ্চিন আসছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে সঞ্চয় আর উত্তোলন।
সঞ্চয়ের দিক থেকে চিলি, এখানেও চিলি আছে, পেরু আছে, পেরিও আছে। এখানে অস্ট্রেলিয়া হয়ে গেল, কঙ্গো হয়ে গেল, রাশিয়া, কঙ্গো, এগুলো আমার নিজেরও মুখস্থ করতে হবে। হ্যাঁ, এর আগের বারে ডেটাগুলো দেখি তো সব চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু একটা বই থেকে দিয়েছি আমি, সমরেন্দ্র মদকের যে বইটা, আমি দেখলাম যে ওই বইয়ের ডেটাগুলো অনেকটা জায়গায় মিলে যাচ্ছে, তো ওখান থেকেই দিয়েছি, নতুন সমরেন্দ্র মদকের 11-12 যে বইগুলো আছে সেখান থেকে। আর পয়েন্টগুলো তো বললাম আমি, পয়েন্টগুলো মোটামুটি একই রকম থাকে, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। তো পয়েন্টগুলো এখানে আজকে বলছি না, কালকে আমি তো একটা চার্ট তৈরি করে দিবই, আজকে সময় পেলাম না তৈরি করার। তারপরে আছে মাইকা। মাইকা থেকে একটা কোশ্চেন আছে যে মাইকা বা অভ্র, যেটা বাংলায় আমরা অভ্র বলে থাকি, সে অভ্র কিন্তু বিদ্যুৎ বা বিদ্যুতের কুপরিবাহী, অর্থাৎ অভ্র দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না। আর কাচের মতো স্বচ্ছ, সবাই দেখেছি আমরা অভ্র। অভ্রের সর্বাধিক ব্যবহার হয় বিদ্যুৎ সরঞ্জাম শিল্পে, বৈদ্যুতিক শিল্পে ব্যবহার হয়। অভ্রের আকরিক আছে যেমন মাস্কোভাইট, এই মাস্কোভাইটটা হচ্ছে সর্বোৎকৃষ্ট, অর্থাৎ সব থেকে ভালো, সর্বোৎকৃষ্ট, যেটা সাদা ও নীলাভ বর্ণের হয়। একে রুবি অভ্র বলে। হুম, কেন রুবি অভ্র বলে এটা আমি জানি না, কিন্তু রুবি অভ্র বলে, এটা আমাদের মনে রাখতে হবে। মাস্কোভাইটকে রুবি অভ্র বলা হয়। তারপরে আছে বাইটাইট, ফ্লোগোপাইট, এরকম আছে। ফ্লোগোপাইটটা নিকৃষ্টতা মানে, সব থেকে মাস্কোভাইটটা মনে রাখাটা খুব দরকার, এটা থেকে পরীক্ষা আসে যে কাকে রুবি অভ্র বলা হয়, অভ্রের কোন আকরিককে রুবি অভ্র বলা হয়। তারপরে অভ্র সব থেকে পাওয়া যায় চিলি, পেরু, অস্ট্রেলিয়া, রাশিয়া, কঙ্গো, এগুলা দেশে। উত্তোলনে সব চিলি 1 নম্বরে আছে, তারপরে পেরু, কঙ্গো, চীন, যুক্তরাষ্ট্র ইত্যাদি। ঠিক আছে, ম্যাপ আছে, ম্যাপটা আজকে আর বলছি না, আমাকে একটু দেখতে হবে ওগুলো। কাচের মতো স্বচ্ছ অভ্রকে ইসিন গ্লাস বলে, এটা পেলাম আমি, ওই জন্য দিয়ে দিলাম। আর গুঁড়ো খণ্ড অভ্রকে স্কেপ মাইকা, ছোট ছোট পাতার মতো অভ্রকে বলা হয় ফ্লেক মাইকা, এগুলো নিম্ন শ্রেণীর অভ্র। ঠিক আছে, এবার চলে আসবো আমরা মিনারেল অয়েল। মিনারেল অয়েল থেকে একটা কোশ্চিন আছে যে মিনারেল অয়েল প্রথম কে আবিষ্কার করে বা কোথায় আবিষ্কৃত হয়। তো স্যামুয়েল এম কির আমেরিকা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় আলেঘেনি নদীর তীরে 1848 খ্রিস্টাব্দে প্রথম খনিজ তেলের আবিষ্কার করে, অর্থাৎ একটা সন্ধান পান যেরকম একটা তেল আছে। তখন কিন্তু সেই তেলটাকে তারা সেনেকা ওয়েল নামে চিনত। ঠিক আছে, সেনেকা তেল, মিনারেল ওয়েল নয়। এডুইন এস ড্রেক পেনসিলভেনিয়ায়, ঠিক আছে, 1889 সালে সর্বপ্রথম 27 আগস্ট সর্বপ্রথম কিন্তু 10 ব্যারেল তেল উত্তোলন শুরু করেন। তো এই দুটো ইনফরমেশন আমাদের মনে রাখা উচিত। আর একটা মনে রাখা উচিত, 1 ব্যারেল ইকুয়াল টু কত। ব্যারেল শব্দটা অ্যাকচুয়ালি খনিজ তেল পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো সম্ভবত 159 লিটারে 1 ব্যারেল। ঠিক আছে, তো এটা একটা অপুনর্ভব সম্পদ, ক্ষয়িষ্ণু সম্পদ, এগুলো তো জানাই সবার। তবে এখান থেকে এটা আসতে পারে তরল সোনা কাকে বলে, কালো সোনা কাকে বলে। কালো হিরে কিন্তু অন্য, আবার ওটা কয়লাকে বলে, এরকম মনে রাখতে হবে আমাদের। খনিজ তেল জাত দ্রব্য, এখান থেকে কোশ্চেন খুব আসে যে খনিজ তেল থেকে কোন দ্রব্যগুলো তৈরি হয়। যেটা আছে যে খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি, ন্যাপথা। এটা জিজ্ঞেস করতে পারে যে খনিজ তেল থেকে সবচেয়ে বেশি কোনটা তৈরি হয়, ন্যাপথা। আর এছাড়া গ্যাসোলিন তৈরি হয়, পেট্রোল তৈরি হয়, ডিজেল, কেরোসিন, পিচ্ছিল কারক দ্রব্য, এগুলা তো তৈরি হয়। পাশাপাশি এখান থেকে কিছু প্যারাফিন, অকটেন, ভেসলিন, ন্যাপথা, যেমন ন্যাপথাটা থেকে কোশ্চেন আসে প্রধান উপজাত দ্রব্য, এরকম কয়েকটা জিনিস এখান থেকে তৈরি হয়। ঠিক আছে, তারপরে আছে সঞ্চয়। সঞ্চয় হচ্ছে ভেনেজুয়েলা প্রথম। ভেনেজুয়েলা, অ্যাকচুয়ালি ভেনেজুয়েলার যে তেলটা আছে সেই তেলটা কিন্তু অনেক নোংরা হয়। আর আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার একটা সম্পর্ক ভালো নয় কিন্তু, হ্যাঁ, এই জন্য ভেনেজুয়েলা থেকে বেশি তেল উত্তোলন করা হয় না, কিন্তু ভেনেজুয়েলায় প্রচুর পরিমাণে তেল সঞ্চিত আছে। আর যেহেতু ওই নোংরা তেলটা, তাছাড়া ভেনেজুয়েলা দেশটা অতটা উন্নত নয়, ওই জন্য ওখান থেকে অনেকে তেল কিনে না। আর আমেরিকা যুক্তরাষ্ট্রেরও একটা বাধা নিষেধ আছে। তো ভেনেজুয়েলাতে সব থেকে বেশি তেলের সঞ্চয় রয়েছে, তারপরে সৌদি আরব, ইরান, ইরাক, কানাডা। কিন্তু সব থেকে বেশি উত্তোলন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, সৌদি আরব, রাশিয়া, কানাডা। ঠিক আছে, তারপর এখান থেকে চলে যাবো কোল। কোল থেকেও পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসে যে কোল হচ্ছে সর্বপ্রাচীন আর সর্বপ্রধান শক্তি সম্পদ। যতগুলো শক্তি পড়লাম, যতগুলো আমরা খনিজ পড়লাম, এই খনিজ থেকেই তো পরবর্তীকালে শক্তি তৈরি হয়, পাওয়ার জেনারেশন, কালকে পড়বো যেটা। তো সেই পাওয়ার জেনারেশন কাজ করে সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে কোল। এবং কোলটা কিন্তু এখন নয়, সব থেকে প্রাচীন, আগেকার দিনে আরো বেশি ব্যবহার হতো। এটি অপুনর্ভব, এগুলা তো জানাই সবার। কালো হিরে বলে, যে যেটা বললাম, একে কালো হিরে, ওকে কিন্তু কালো সোনা। শিল্প সভ্যতার ভিত বলা হয় একে, সকল শিল্পের জননী বলা হয় বা মেরুদণ্ড বলা হয়। ঠিক আছে, তারপরে আছে গন্ডোয়ানা যুগের কয়লা আর টার্সিয়ারি যুগের কয়লা। হ্যাঁ, আলস, হিমালয় বা টার্সিয়ারি যুগের কয়লা। তো গন্ডোয়ানা যুগের কয়লা হচ্ছে অ্যানথ্রাসাইট আর বিটুমিনাস, অনেক প্রাচীন কয়লা দুটা। আর লিগনাইট পিট হচ্ছে এটা টার্সিয়ারি যুগের কয়লা। তো পরীক্ষা আসতে পারে গন্ডোয়ানা বা কার্বনিফেরাস যুগের কয়লা কোন দুটা, এই দুটা বলবো, লিগনাইট আর পিট হচ্ছে এই দুটা।
এখান থেকেও কোশ্চেন আসে অনেক সময় যে কয়লার শ্রেণী বিভাগ, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এটা মনে রাখার একটা উপায় আছে যে আমরা যদি এ থেকে জেড পর্যন্ত ওয়ার্ডগুলোকে সাজাই, তাহলে প্রথমে আসবে অ্যানথ্রাসাইট, অর্থাৎ সব থেকে ভালো। তারপর আসবে বি, বিটুমিনাস, তারপরে ভালো। তারপরে আসবে এল, এল এর পরে আসবে পি, কিন্তু পরপরই আসে। তো অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এভাবে মনে রাখি দেবো, অ্যানথ্রাসাইট সব থেকে ভালো, পিট যেহেতু পি সবার লাস্টে আছে, সুতরাং সে সব থেকে নিকৃষ্টতম, ধোঁয়া হয় যেখান থেকে। তো এটা হচ্ছে প্রাচীন ও সর্বোৎকৃষ্ট, অর্থাৎ যতগুলো আছে সব থেকে কিন্তু এটা প্রাচীন, সব থেকে ভালো। আর এটা কবে তৈরি করা, কবে এই কয়লার সন্ধান প্রথম পাওয়া গেছিল? কার্বনিফেরাস যুগে। কার্বনের পরিমাণ সব থেকে বেশি। কার্বন কি? কার্বন হচ্ছে কোনো কোনো একটা বস্তু বা কাউকে যদি আমরা আগুন লাগাই, আর সেখানে যদি আগুন লেগে যায় অর্থাৎ পুড়ে যায়, তাহলে বুঝতে হবে তার মধ্যে কার্বন রয়েছে। যদি কার্বন না থাকে তাহলে তার মধ্যে কিন্তু আগুন ধরবে না, এরকম একটা ব্যাপার। তো কার্বনের পরিমাণ সব থেকে বেশি, অর্থাৎ এখান থেকে কিন্তু ভালো আগুন জ্বলবে, এটাই বোঝাচ্ছে আর কি। উজ্জ্বল গাঢ় রঙের হয়, ধাতু নিষ্কাশন নিয়ে ব্যবহৃত হয়। প্রত্যেকটা লাইনে কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এখান থেকে। তারপর চলে আসবো বিটুমিনাস, উচ্চ মানের কয়লা, মানে এরপর যদি কোনো ভালো কয়লা হয় সেটা হচ্ছে এটা, যেখানে 50 থেকে 85% কিন্তু কি রয়েছে? কার্বন রয়েছে। কালো আর ধূসর বর্ণের হয় এটা। পৃথিবী তথা ভারতবর্ষের বেশিরভাগ কয়লা এই ধরনের আর কি বিদ্যুৎ উৎপাদন বা জ্বালানি কাজে সর্বাধিক ব্যবহৃত হয় এটা। ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদন আর জ্বালানি কাজে সব থেকে বেশি ব্যবহৃত হয়। তা হচ্ছে লিগনাইট, এটা হচ্ছে নিম্নমানের কয়লা, 35 থেকে 50% মাত্র কার্বন থাকে, ওই জন্য ধোঁয়া হয় এগুলোতে। গাঢ় বাদামি বর্ণের হয়, একে রোজউড বা ব্রাউন কোল বলে। এটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে যে কাকে ব্রাউন কোল বলে, সেটা হচ্ছে লিগনাইট। হ্যাঁ, তাপবিদ্যুৎ ও কোল গ্যাস উৎপাদনে এদের ব্যবহার হয়। তা হচ্ছে পিট। পিট কয়লা কি? পিট কয়লা হচ্ছে সব থেকে নিকৃষ্ট কয়লা, নিকৃষ্টতম। 35% কম কার্বন থাকে, এর রং বাদামি। এই কয়লা জ্বালালে কিন্তু প্রচুর ধোঁয়া হয়। ঠিক আছে, এরকম এই অনেক এই কয়লাটা অ্যাকচুয়ালি পরিপূর্ণ কয়লা হয়নি এখন, এরকম ব্যাপারটা। যার মধ্যে জল আছে, তো জল জল যদি থাকে তো ধোঁয়া হবেই। তো ওরকম করবো এটা। কয়লা সঞ্চয়ের দিক থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র 1 নম্বর আসে, তারপর রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, ভারত। আর উত্তোলনের দিক থেকে আবার চীন 1 নম্বর, ভারত 2 নম্বর, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া। ঠিক আছে, এগুলো ম্যাপগুলো আমি দিয়ে দিলাম যাতে পড়তে সুবিধা হয়। পরে কালকে যে ডেটাটা দিব ওটার সাথে ম্যাপ দেখে দেখে পড়লে কিন্তু অনেকটা সুবিধা হবে। আর এগুলা কি বলবো, এগুলো আমার নিজেরই সমস্যা আছে, এগুলো মনে রাখতে হবে একটু ভালো করে। এখান থেকে কিছু কয়লা রিলেটেড নোট পেলাম বইয়ের মধ্যে, তো আমি সবগুলোকে অ্যাড করে দিলাম এগুলো। হ্যাঁ, যে কয়লার সর্বাধিক ব্যবহার কোথায় হয়, ভারতের বৃহত্তম কয়লা খনি যেমন ঝুরিয়া, আর প্রাচীনতম রানীগঞ্জ, এরকম আমি দিয়ে দিলাম। এগুলো আর বলছি না আমি। ঠিক আছে, কালকে এগুলো একটু রিচেক করে নেব। কালকে, আজকে যে নোটটা দিলাম এটা কেউ প্রিন্ট আউট করো না। হ্যাঁ, কালকে যেটা দিব এটা কালকেরটা প্রিন্ট আউট করে, এগুলো আমার তো চেক করার আর সময় হলো না। তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যেটা বললাম প্রাকৃতিক গ্যাস। এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। তো প্রাকৃতিক গ্যাস কি আছে? প্রাকৃতিক গ্যাস বলতে আমরা কি বুঝি? তাহলে মিথেন, ইথেন, বুটেন, প্রোপেন ইত্যাদি উদ্বায়ী হাইড্রোকার্বন বা গ্যাসের মিশ্রণকে এক কথায় প্রাকৃতিক গ্যাস বলা হয়। ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস হলো গ্যাসীয় জীবাশ্ম, যেটা আগে বললাম না একটু, যে জ্বালানি গুলোকে 3 ভাগে ভাগ করা যায়, গ্যাসীয়, কঠিন, তরল আর গ্যাসীয়। তো গ্যাসের মধ্যে হচ্ছে ন্যাচারাল গ্যাসটা পড়বে। ন্যাচারাল গ্যাস সব থেকে বেশি রাশিয়া আছে সঞ্চিত, তারপরে ইরান, কাতার, তুর্কমেনিস্তান, যুক্তরাষ্ট্র। আর এদিকে আছে এটা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন। সবগুলো যদি না পড়া যায় অন্তত 1 নম্বর দেশটা পড়লেই হবে। 9-10-এ যারা আছে তাদের তো সিলেবাস কম, তো তারা তো এগুলা সব পড়তেই হবে। 11-12-এরও পড়তে হবে, আমাকেও পড়তে হবে। তো এটা হচ্ছে কি নোট? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন বা মার্চ, এরকম কয়েকটা আছে। ঠিক আছে, এগুলা আর আমি বললাম এত দূর পর্যন্তই ছিল আজকে। এগুলা একদম আমার খুব বোরিং লাগে, এগুলা আমাকেও মনে রাখতে হবে কিছু কিছু। হ্যাঁ, মডেল আর থিওরি যেগুলো আছে ওগুলো পড়তে খুব মজা লাগবে, ওগুলো বুঝে নিলেই হয়ে গেল। কিন্তু এগুলা জিনিস তো প্রত্যেক বছর চেঞ্জ হয়, এই জন্য প্রত্যেক বছরই